হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, এই ঠান্ডায় আমি তো অনেক ভালো আছি। বেশ কিছু ছেলে মেয়ে সামার টাইমে কিন্তু আমি ঘরে নিয়ে এসেছিলাম। সামারে নয়, যখন সামার সামার ওরে বাবা, যখন সামারটি শেষ হয়ে গিয়েছিল তখন অক্টোবরের শেষের দিক থেকে। তো যার ভিতরে আমার কালো মরিচের গাছ আছে, নাগামরিচের গাছ আছে, আছে হচ্ছে এই লতিরাজ কচুর গাছ। তো আপনারা সবাই জানেন যে এই কচু গাছগুলো আমি ঘরেই যত্ন করছি। শুধু তাই না, এই লতিরাজ কচুর লতি থেকে কিন্তু আমি নতুনদের জন্য নতুন করে জার্নি শুরু করেছি যে ঠান্ডায় আপনারা কিভাবে ঘরেই এই লতিরাজ কচু থেকে কচু বানাতে পারেন, সামারে যেন মেন মাটি বা টবে দিতে পারেন। তো যাই হোক, আজ আর সেই গল্প নয়, আজ এসেছি আমি খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম নিয়ে। প্রবলেমও আবার ইম্পর্টেন্ট হবে না কেন রে ভাই? কারণ এত কমপ্লেন এসেছে যে আপু, আমাদের যারা কচু গাছ ঘরে নিয়ে এসেছি সেই কচু গাছগুলোর ভিতরে সবুজ সবুজ পোকা বাসা বেঁধেছে। জি হ্যাঁ, সেগুলো হচ্ছে অ্যাফিড এবং সাদা সাদা খুবই ছোট ছোট মাইল পোকা এসেছে। এগুলো শুধু কচু গাছ, যেগুলো লতিরাজ কচু, যেই কচুতে লতি দেয়, মিষ্টি কচু, সেই কচুতে এই পোকা একেবারেই স্বাভাবিক, অস্বাভাবিক আর কিছুই না। আর মরিচ গাছেও হয়। তবে হ্যাঁ, এই যে বিভিন্ন ভেদে বিভিন্ন গাছে এই অ্যাফিড পোকা আসে, সব গাছে কিন্তু আমরা সব ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি না। কারণ এই যে লতিরাজ কচু বা লতি কচু বলি বা কচুর মুখের কচু বলি বা কালো ডগার কচু বলি, যে কোনো ধরনের কচুর ডগা পাতায় কিন্তু আমরা নিম অয়েল স্প্রে করতে পারি না। অ্যাটলিস্ট আমরা যদি খাই তার 15 দিন আগে তো নাই। কারণ আমরা যেহেতু মেন ডগা পাতাটিই খাই, তাই এখানে কি বলে, নিম অয়েল স্প্রে করা তো যাবেই না। তো তাছাড়া আপনারা আরও দুটি ওয়েতে এই লতিরাজ কচু থেকে অ্যাফিড পোকা সুমন্তস্য করতে পারবেন। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু জানার শেখার সুযোগ পাবে। এই হচ্ছে আমার সেই গাছ, কি আর বলবো রে ভাই। আমার এই পাখির কিচির মিচিরে ঘুম তো ভাঙেই, ভিডিও করতে গেলেও এদের কোনো শান্তি নেই, দেখতেই তো পাচ্ছেন। ঘরে আনার পরেও এই লতিরাজ কচুর ডগা পাতা কিন্তু আমি দুবার খেয়েছি। তারপরে এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আবারও হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমি তেমন কোনো পানীয় দিই না, খাদ্য বস্ত্র কিছুই দিই না। কারণ পট হিসেবে অনেক বেশি লতিও দিয়ে দিয়েছে, আবার অনেক বেশি ডগা পাতাও ছেড়েছে। সো এখন এর জন্য অনেক বড় পটের প্রয়োজন। তো আমি আর তা করবো না। আমি হচ্ছে এগুলো যখন একটু বড় বড় হবে, হালকা ভর্তা অথবা শাক করে খেয়ে নেব। আর হচ্ছে মূল কয়েকটি আমি রেখে দিব, যেন নেক্সট সামারে আমি এখান থেকে একটি দুটি কেটে তারপর মেন মাটিতে লাগাতে পারি। তো সেই অ্যাফিড পোকার সমস্যা কিন্তু ভাই আপনার না, এটি যে কেউই ফেস করে। এই যে দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে অ্যাফিড পোকা কিন্তু আমার এই কচু গাছেও এসেছে। এই যে দেখুন ছোট ডগাটিতে, এই যে দেখুন ছোট ছোট সাদা পোকা, অ্যাফিড পোকা। কারণ এগুলো হচ্ছে মিষ্টি কচু, আর এখানে এবং মরিচ গাছে এই অ্যাফিড পোকা আসা খুবই স্বাভাবিক। তবে আমার ঘরে থাকা মরিচ গাছে এখনও আসেনি, তার কারণ আমি এই ভিডিওতেই বলবো। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এই সেই আমার নাগামরিচের গাছ, যেখান থেকে আপনাদের সাথে নিয়েই নাগামরিচ তুলেছিলাম এবং সেগুলো আমি শুকাতেও দিয়েছি। তো এই গাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাফিড পোকা আসেনি। তার কারণ কি, তাও আমি এক্সপ্লেন করব। ডাইনিং টেবিলের উপর খুবই চমৎকারভাবে আমার মরিচগুলোও কিন্তু শুকাচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দুটি ওয়ে আছে, যে ওয়েতে আপনারা এই অ্যাফিড পোকাগুলোকে মারতে পারেন। সবার শুরুতে আমি আমার হাতের নাগালে এই পটটি নিয়ে নিয়েছি। কেন? এখন আপনারা দুটি ওয়েতে এই পোকা মারতে পারেন। এখন বলতে পারেন যে সামার ভরে বাহিরে গাছগুলো করেছি, তখন তো পোকা হয়নি, এখন পোকা হচ্ছে, শখ করে এগুলোকে ঘরে নিয়ে এসেছি। ভাইরে ভাই, শখের জিনিস
পরিশ্রম তো দিতেই হবে। সামার ভরে আপনারা এত পরিশ্রম করেছেন, উইন্টারে একটি দুটি গাছের যত্ন ঘরে করতে পারবেন না? আর এই যে অ্যাটমসফিয়ার, আপনাদের কার কার ঘরে কতটুকু তাপমাত্রা থাকে জানি না। আমার এই কনজারভেটরিতে কিন্তু একটু রোদ উঠলেই 30-31 ডিগ্রি, এই নভেম্বরে হয়, ডিসেম্বরে হয়, হর হামেশা। সো এই যে বাইরের একটি তাপমাত্রা, এখানকার একটি তাপমাত্রা, এটি হচ্ছে কৃত্রিম তাপমাত্রা। আমরা যে সেন্ট্রাল হিটিং ছেড়ে রাখি 24/7, আই মিন 7 দিনে 7 দিন এবং 24 ঘন্টা। তো এই যে কৃত্রিম যে আমাদের আই মিন ওয়েদার, এই যে গরম, আমরা কিন্তু উইন্ডো সব বন্ধ রাখি। তো এই যে অ্যাটমসফিয়ার ঘরেরটি বাহিরে, বাহিরটি ঘরে আসতে পারে না, তাই কিন্তু এই পোকাটির জন্ম নেয়। এই কচু গাছ যখন বাহিরে ছিল সামারে, তখন কিন্তু কোনো কচু গাছে অ্যাফিড পোকা কোনোদিনও ধরবে না, এটা আমি গ্যারান্টির সাথে বলবো। তো ঠান্ডায় আর ন্যাচারাল আল্লাহ পাকের দেয়া যে সামার, সেই সামারের ওয়েদারই একরকম। আর আমরা যতই ঘরে 30-32 ডিগ্রি হোক, বা ঘরে আমরা 22 ডিগ্রির বেশি, আমি আমার ঘরে 22 থেকে 23 ডিগ্রির বেশি কখনোই রাখি না, সেট আপ করা আছে 22 থেকে 23 ডিগ্রি পর্যন্ত। তো যাই হোক, এই জন্য এই পোকাগুলো হয়। তো এখন শখের জিনিস ভাই, এইটুকু যত্ন তো দিতেই হবে। তো আপনারা দুটি ওয়েতে এই পোকাগুলোর থেকে রক্ষা পেতে পারেন। একটি ওয়ে হচ্ছে, এই যে কচু গাছ, এটি আপনারা গার্ডেনে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এই যে কচু গাছটিকে এভাবে টিল করে ধরবেন। ধরে আপনাদের গার্ডেনে যে হোস পাইপ থাকে, আমি একটু নাইকার মতো উকি দিয়ে আপনাদের বলি, এই যে গার্ডেনে যে আপনাদের হোস পাইপগুলো থাকে, যা দিয়ে আপনারা সামার ভরে আপনাদের গার্ডেনে পানি দেন, সেই হোস পাইপ দিয়ে পানির স্পিডটি একটু বাড়িয়ে দিয়ে টিল করে দিয়ে এভাবে যদি ওয়াশ দিয়ে দেন, তাহলে সবগুলো অ্যাফিড পোকা পড়ে যাবে অনায়াসে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। তো অনেকেই বলতে চায়, আপু এই ঠান্ডা কনকনা নভেম্বর ডিসেম্বরে আমাদের যেতে ইচ্ছা হয় না। তাছাড়া সামারের যে হোস পাইপ, তার মেইন পাইপটি কিন্তু কানেকশন ঘরেই থাকে অনেকের। অনেকে কি করে, উইন্টারে বন্ধ রাখি। যেমন আমি নিজেও উইন্টারে আমার হোস পাইপ দিয়ে কোনো কাজ হয় না, তাই আমি কিন্তু আমার ঘরে যে মেইন সুইচ বাহিরের কানেকশন, সেটা আমি অফ করে রাখি। তার কারণ লাস্ট সামারে ফুল সামার ভরে খোলা ছিল। যখনই জানুয়ারি মাস আসে, জানুয়ারি মাসের ঠান্ডায় যখন সব কিছু বরফ হয়ে যায়, আমাদের বাহিরে যে হোস পাইপটি থাকে, যে স্টিল না, সেটা বোধহয় লোহার থাকে, যেটা মেটাল কালার, আই মিন ব্রঞ্জ কালার, সেটা ভেতরটা পুরোই বরফ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় বরফ হয়ে সেটা ফেটে যায়। তো আজাদ হচ্ছে লাস্ট সামারে আমাকে 3 বার সেই ব্রঞ্জ পাইপটি চেঞ্জ করে দিয়েছি। তো এই জন্য আমি কি করি, যখনই আমার গার্ডেনিং একেবারে ফুল শেষ হয়ে যায় ডিসেম্বরে, আমি মেন ঘরের পয়েন্টটি অফ করে রাখি। তাই আমি আর এটিকে হোস পাইপে ওয়াটার ওয়াশ দিই না। আমি নর্মালি কিভাবে ক্লিন করি আপনাদের বলছি। এই যে বেবি ওয়াইপস, যা আমি আমার আমিনা বুড়ির জন্য ব্যবহার করি, সেই বেবি ওয়াইপসটা আমি নিয়ে নিই। একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন, এটা হচ্ছে একেবারে হাইজিনিক। আমার আমিনা বুড়ি আমাকে ডাকছে, ওকে একটু দেখেও আসি। এটাই হয় রে ভাই সবার ধারণা, যে আমার আমিনা বুড়ি 12টায় ঘুম আসে আর 2:15 ওঠে। তো ও একটানা ঘুম দেয় না, 12টায় ঘুম দেয়। 2:15 মাঝখানে এই যে 1:30, 1:30টার দিকে একবার এমন করে ডাক দেয়। তখন আমি অনেক সময় নামাজ পড়ি, অনেক সময় অন্য কিছু করি বা খেতে বসি, ওকে গিয়ে ট্যাপ করে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসে বাকি কাজ কন্টিনিউ করি, যেমন এখন করছি। তো যাই হোক, আমিনা বুড়ি আমার মাথার উপর যে উইন্ডো, এখানেই শুয়ে আছে। আমি কনজারভেটরিতে, আর ও আমার বেডরুমে। তো এখন হচ্ছে আমি একটু ধীরে ধীরে কথা বলবো, কিন্তু ইম্পর্টেন্ট টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে বেবি ওয়াইপস, ইটস রিয়েল হাইজেনিক, নাথিং টু ওয়ারি। এটা যেহেতু আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করি, এটা একেবারেই হাইজেনিক। তো এই বেবি ওয়াইপস দিয়ে, এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে ওয়াটার ওয়াশ, ঠান্ডার কারণে অনেকেই নিতে চায় না টপটি। তো এইটি দিয়ে আপনারা ঠিক এভাবে, এই যে দেখুন, এভাবে করে একেবারে দারুণ করে মুছে দিবেন। এই যে ভাই, এখন বলতে পারেন এত কষ্ট কে করে? পছন্দের জিনিস যদি রাখতে চান ঘরে, এইটুকু পরিশ্রম আপনাদের দিতেই হবে। এই যে দেখুন। তো যারা বেবি ওয়াইপস ব্যবহার করতে না চান, তারা কিন্তু নর্মাল যে কিচেন টাওয়াল থাকে, সেগুলিতে কুসুম গরম পানিতে কিচেন টাওয়ালটি ডুবিয়ে স্কুইজ করে পানি ফেলে তারপর ওয়াইপ করে নেবেন। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ। এই যে দেখুন, অ্যাফিড পোকা এসেছে, এই যে সবগুলো উঠে আসবে।
কারণ হচ্ছে আপনারা কিন্তু এতে নিম অয়েল স্প্রে করতে পারবেন না, যেহেতু আমরা প্রচুর ডগা পাতা খাই, তাই নিম অয়েল স্প্রে করা যায় না। এটি সামার টাইমে যদি অ্যাফিড পোকা হয় নিম অয়েল স্প্রে করতে পারবেন, কারণ তখন হচ্ছে বাহিরে স্প্রে করলে বৃষ্টি হয় বা অনেক রোদের তাপে 15 থেকে 20 দিনে সেই নিম অয়েলের যে ধাঁচ চলে যায়, তখন আর রান্নার পর তেতো হয় না। কিন্তু বেসিক্যালি এখন যদি আপনারা নিম অয়েল দেন তো আপনারা কিন্তু এখন খেতে পারবেন না, কারণ রোদ্রের তাপ নেই, বৃষ্টি পড়বে না এর উপর। তাহলে আপনারা কি করবেন? তাহলে এই বেবি ওয়াইপস দিয়ে আপনারা ঘরে এই কাজগুলো করবেন। আমি এই যে গাছটি যখন থেকে এনেছি তখন থেকে নিয়ে এটা হচ্ছে তৃতীয়বার, 3 নাম্বার বার, তৃতীয় টাইম আমি এগুলোকে এভাবে ওয়াইপ করে নিচ্ছি। আমি ওয়াইপ করার পর অবশ্যই আপনাদের দেখাবো গাছে কোনো প্রকারের পোকা মাকড় কিচ্ছু নেই। আর মরিচ গাছ, যারা মরিচ গাছ ঘরে রেখেছেন তারা কিভাবে এই অ্যাফিড পোকার হাত থেকে গাছটিকে বাঁচাবেন সেই ভিডিও খুব শীঘ্রই আসবে। যেহেতু ঘরে আছে আপনারা তো আর নিম অয়েল বানিয়ে স্প্রে করতে পারবেন না। স্প্রে যদি করেন তাহলে কিন্তু ঘরের আশেপাশে অন্যান্য ফার্নিচার, অন্যান্য জায়গায় সেই নিম অয়েলটি চলে যাবে। সো সেইটিকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আমরা একটু দেখে আসি যে আমাদের এই গাছটি যে আমরা ক্লিন করলাম সেই ক্লিন ওইটুকু পরিমাণ হয়েছে কিনা। ক্যামেরাটি খুবই কাছ থেকে আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার কিন্তু এই পাতাগুলোতে ছোট ছোট অ্যাফিড পোকা ছিল। এই যে দেখুন সবগুলো আমি কিন্তু মুছে নিয়েছি খুবই চমৎকারভাবে। এই যে দেখুন, তো দেখা যায় যে আমরা যে কাজটি করি আসলে গাছের জন্য খুবই উপকার। মাত্র 2 মিনিট লাগে এই কাজটি করতে। আপনারা 2 মিনিটের ভিতরে এই কাজটি অনায়াসে সেরে নিলেই আপনাদের ঘরে থাকা কচু গাছগুলো অ্যাফিড পোকার হাত থেকে বেঁচে যাবে। এই তো আমার জায়গার কচু গাছ জায়গায় চলে এসেছে। উইন্ডোসিলে যেখানে আমার পুঁইশাকটি আছে তার পাশেই হচ্ছে আমার এই কচু গাছটি রয়েছে। আর তাছাড়া আমি বেবি ওয়াইপস দিয়ে কিন্তু আমার পুঁইশাকের পাতাগুলো এভাবে মুছে দিই। অনেক সময় দেখা যায় অনেক দিন যদি না ধরা হয় কিছুটা মাকড়সার নেটের মতো ধরে যায় কর্নারে থাকা গাছগুলোই। যদিও অনেক যত্ন দিই তারপরেও পাতাগুলো শাইনি থাকার জন্য আমি বেসিক্যালি এই কাজটি তো করি। আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচে আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।